এদিকে মহাবিপদে পড়ে কান্না শুরু ডক্টর ইউনূসের। মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করায় ভারতের অ্যাকশন শুরু। ৭১ বাঁচাতে শেখ হাসিনাকে কথা দিল নরেন্দ্র মোদী। যে কোনো সময় সীমান্তে ভয়াবহ আক্রমণের পরিকল্পনা ভারতের। এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ভয়াবহভাবে। He is slated to meet the chief advisor, Mohammad Yunus. He will also meet the 3 service chiefs of Bangladesh. মুক্তিযোদ্ধারা জড়ো হবেন ৭১-এর নামে, তারপরে বঙ্গবন্ধু শুরু করবেন, 2 বার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি 32 নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে। মানে এই জয় বাংলা স্লোগান দিতে দিতে আদালতে প্রবেশ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক, আবারও কপাল পুড়ল ডক্টর ইউনূসের। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। গতকালকে যেই ঘটনাটি বাংলাদেশে ঘটেছে সেই ঘটনা কোনো দেশের মানুষ মেনে নিতে পারেনি। যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, যাদের হাত ধরে মূল স্বাধীনতা এসেছে, তাদের কালকে গলা টিপিয়ে ধরা হয়েছে, তাদের অপমান করা হয়েছে। দর্শক, এবার খেপে উঠেছে ভারত। শেখ হাসিনাকে রীতিমতো নরেন্দ্র মোদী কথা দিয়েছে ৭১কে বাঁচিয়ে রাখবে। এবার যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বাংলাদেশের সাথে। দর্শক, এরই মধ্যে আজ সকালেই বড় একটা মিসাইল পরীক্ষা করেছে বাংলাদেশের উপর দিয়ে ভারত, যাতে বাংলাদেশ ভয় পায়। দর্শক, অবস্থা আবারও ঘোলাটে হয়ে উঠেছে। সন্ধ্যার পরে এমন একটা নিউজ আমরা পাবো বলে আশা করছিলাম না। তবে চলুন দেখা যাক ভারত কি করতে চলেছে এবং গতকাল কি হয়েছে। আশা করি সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। লতিফ সিদ্দিকীর 2 গালের জুতা মারো তালে তালে। মুক্তিযোদ্ধা সাপেক্ষের মানুষজনকে অপমান করার কারণে তোদের এই জামাত শিবিরের যে কি পরিস্থিতি আমরা করব, নেক্সট কোন প্রজন্ম নতুন করে জামাত শিবির করার সাহস কোনোদিন পাবে না, হিসাব রাখি। মঞ্চ নাম দিয়ে সেই সভাটিকে যে এরা নিরীহ ভাবতে পারছেন না, অপরপক্ষ যে নিরীহ ভাবতে পারছেন না, তার কারণ এই যে তারা ভাবছেন মুক্তিযোদ্ধারা জড়ো হবেন ৭১-এর নামে, তারপরে বঙ্গবন্ধু শুরু করবেন, 2 বার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি 32 নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে। মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ। আসলে মঞ্চ ৭১ নামটি দিয়ে ফেলার ফলেই কি এই সংগঠনটি আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত হলো? আমার মনে এই প্রশ্ন জেগেছে, কারণ আমি অনেক সংবাদ মাধ্যমে দেখছিলাম ইন্টারনেটে যে তারা শিরোনাম করেছে মঞ্চ ৭১-এর নামে আওয়ামী লীগের গোপন মিটিং। এখন দেখেন আওয়ামী লীগের এই গোপন মিটিং এ উপস্থিত হচ্ছে কারা? আওয়ামী লীগ থেকে সেই 2014 সালে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জড়ো হওয়ার কথা ছিল, মানে যাওয়ার কথা ছিল ডক্টর কামাল হোসেনের, মানে গণফোরাম নেতা, এবং কত কত বছর আগে আওয়ামী লীগ থেকে তিনি বেরিয়ে গেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা কতই খারাপ সেটাও আমরা জানি। 2018 সালেও তিনি বিএনপির সঙ্গে জোট বেঁধে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু তার দল নির্বাচন করেছে। তো এহেন ব্যক্তিরা উপস্থিত হয়েছে, কিন্তু মঞ্চ ৭১ নামটাই তাই আমার কেন জানি মনে হচ্ছে একে আওয়ামী লীগের মিটিং ভাববার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং দেখেন এই যে ৭১ নামটা দেখলেই আওয়ামী লীগের কথা মনে হচ্ছে, সেই মনে হওয়ার সন্দেহের পেছনেও আসলে কারণ আছে। কারণ জুলাই মাসে আবার এই গণফোরামেরই আরেকজন আওয়ামী লীগ থেকে গিয়ে গণফোরাম করা মুস্তফা মহসিন মন্টু, সেই নেতার মৃত্যুর পর একটা স্মরণ সভার আয়োজন করা হয়েছিল প্রেস ক্লাব মিলনায়তনে। সেখানে আবার ডক্টর কামাল হোসেন যখন ঢুকতে যান তখনই ওখানে উপস্থিত মুস্তফা মহসিন মন্টুর সমসাময়িক মুক্তিযোদ্ধারা সবাই মিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এবং সেটার ভিডিও তখন কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছিল। ওই অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত ছিলেন এবং ওই অনুষ্ঠানে আমরা এরপরে দেখি যে আবেগ ঘন স্বরে মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে কামাল হোসেনের কাছে আবেদন জানান যে ডক্টর কামাল হোসেনকে এমন একটা ফোরাম বা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে যেই প্ল্যাটফর্মের মাধ্যমে বা ডক্টর কামাল হোসেনকে মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিতে হবে। তারা চান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 32 নম্বরে বঙ্গবন্ধুর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বাড়িতে তারা সবাই মিলে যাবেন, ফুল দেবেন। এই আবেগঘন বক্তৃতা কিন্তু ওখান থেকে ছড়িয়ে পড়ে। ওই কথা ছড়িয়ে পড়ার পর যে এহেন বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধারা সাহস করছেন কামাল হোসেনকে দেখা মাত্র প্রেস ক্লাবে বসে এটা বলার যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, আর বলার যে চলেন আমরা সবাই মিলে গিয়ে 32 নম্বরে হাজির হই মুক্তিযোদ্ধারা, মানে মুক্তিযোদ্ধারা জড়ো হয়ে পড়তে পারেন, এই ভয়টা আমার মনে হচ্ছে ওই মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভা জুলাইয়ের শুরুতে ওই দিন থেকে এই ভয়টা আরো দানা বেঁধে উঠেছে। এই ভয়টা শুরু হয়েছে যে আরে এরা তো মানে আছে না যে কেউ তরুণ নন, কিন্তু এদের ভেতরে একটা একরোখা জেদ আছে এবং এরা বোধহয় জড়ো হয়ে পড়বেন। এবং তারপর জেদাই খান পান্না তো 2024 আগস্টের পর থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি বারবার মুক্তিযুদ্ধের পক্ষে সংবিধান যে ছুঁড়ে ফেলা যাবে না, ডক্টর কামাল হোসেনও যেমন বারবার বলছেন, জেদাই খান পান্নাও বারবার কিন্তু এই কথাটা বলছেন, প্রকাশ্যে সংবাদ মাধ্যমেও বলছেন, বিভিন্ন ইন্টারনেটের এই ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেও বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলাটা এত সহজ হবে না এবং উচিত হবে না। এরপর বঙ্গবন্ধুর মৃত্যুদিনের মানে আগে আগে এইরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়ে ইন্টারনেট জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জেদাই খান পান্না আর কামাল হোসেন মিলে নাকি সত্যি 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিনে 32 নম্বরে যাবেন এবং ফুল দেবেন, এবং তাদেরকে রীতিমতো হুমকি দেওয়াও শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যারা যাবে তাদের কি দশা করা হবে এসব বিষয়ে। তখন জেদাই খান পান্না বলেন এরকম কোনো পরিকল্পনা নেই, এটাও একটা ভুয়া খবর বা ভুল খবর ছড়ানো হয়েছে। সেই
জেদাই খান পান্নার দিকে যে নজর রাখা হচ্ছিল যে মুক্তিযোদ্ধাদেরকে তিনি জড়ো করে ফেলেন কিনা এবং মুক্তিযোদ্ধারা মিলে না জানি কি করে ফেলবে, আমার মনে হয় ডিআরইউর এই যে একটা নিরীহ সভা, মানে ৭১ মঞ্চ নাম দিয়ে সেই সভাটিকে যে এরা নিরীহ ভাবতে পারছেন না, অপরপক্ষ যে নিরীহ ভাবতে পারছেন না, তার কারণ এই যে তারা ভাবছেন মুক্তিযোদ্ধারা জড়ো হবেন ৭১-এর নামে, তারপরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুরু করবেন, দুইবার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি ৩২ নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে, মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ। কাজেই ৭১ নামটা নিয়েই আমার মনে হয় একটা বড় সমস্যা। কারণ দেখুন, এটা তো ডাহা মিথ্যা কথা। যদি সংবাদ মাধ্যম যে লিখছে যে এটা গোপন বৈঠক, মানে গোপন বৈঠক হলে, আমি প্রথম আলোর প্রতিবেদন পড়ছিলাম, রীতিমতো প্রথম আলোর প্রতিবেদন পড়লে বুঝবেন যে ওই অধ্যাপক, আমার সরাসরি স্যার, তিনি আইন বিভাগে, শেখ হাফিজুর রহমান কার্জন, তিনি বোধহয় প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন। কাজে তার বক্তব্যে কি আছে সেটাও কিন্তু প্রথম আলো লিখছে যে তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে, এর পেছনে রয়েছে জামাত শিবির জাতীয় নাগরিক পার্টি। জামাত শিবির জাতীয় নাগরিক পার্টি তো সুস্পষ্টতই দাবি করেছে যে তারা এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায় এবং ৭২-এর সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান লিখতে চায়। জামায়াতের আমির সরওয়ার্দী উদ্যানে তাদের বিরাট মহাসমাবেশে কথা বলেছেন। এনসিপি প্রতিনিয়ত বলছে এবং বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লিখতে হবে। কাজেই এই কথাগুলো তিনি বলেছেন এবং বলেছেন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে মুক্তিযোদ্ধারা নানা রকম হয়রানির শিকার হচ্ছেন, জুতার মালা পরছেন, আজকেও লতিফ সিদ্দিকীর গায়েও হাত পড়েছে, এগুলো তো মানে হচ্ছে, এই কথাটা তিনি বলেছেন। এবং তারপরেই নাকি শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লীগ ধর, জেলে ভর, জুলাইয়ে যোদ্ধারা এক হও, লড়াই করো প্রভৃতি স্লোগান দেয়। তো এরপর দুপুর 12:15টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত 15 জনকে তুলে দেন। মানে তারা যে আসলে পিটিয়ে রক্তাক্ত করেন নাই, তারা যে আরো অপমান করেন নাই, ভয়াবহ আরো কোনো ঘটনা ঘটেন নাই, বরং তারা পুলিশের কাছে দিয়েছেন, মানে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন, একটা আইনি কাঠামোতে দিয়েছেন। সাধুবাদ না জানিয়ে আমি পারছি না। আজকে যেই বাহিনী যুক্ত হয়েছিল তাদের নাম জুলাই যোদ্ধা, তারা বলেছে যে এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না। আপনারা যদি ছবিতে দেখেন, আপনারা দেখবেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ওই সভায় মানে লোক সংখ্যাও ভীষণ কম, যে কারণে লোক সংখ্যা কম থাকাটাও একটা সুবিধা হয়েছে। কেন এই বক্তাদের ওপর আক্রমণ করা গেছে সেজন্যও নিশ্চয়ই। কাজেই সেখানে ঠিক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ গিয়ে এদেরকে রক্ষা করছিলেন তা মনে করবার কোনো কারণ নাই, কারণ সেটা যদি হতো তাহলে নিশ্চয়ই মারামারি হতো। আর ওই যে বলছিলাম, গোপন বৈঠকে তো সংবাদ সম্মেলনও করার কথা না, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনেও এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা না। কাজেই মূলত বিষয়টা হচ্ছে ৭১ নামে কিছু করলে, সেখানে জড়ো হলে এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে, সেটার একটা বার্তা সুস্পষ্টভাবে আজকে পৌঁছে গেল। এছাড়া যে বার্তাটা পৌঁছলো, দেখেন মঞ্জুরুল আলম পান্না কথা বলছেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেখানে জড়ো হওয়া ডক্টর কামাল হোসেন, জেদাই খান পান্না, তারাও নানা প্রতিকূলতার মধ্যে ক্রমাগত কথা বলছেন, বাংলাদেশের বর্তমান সংবিধানের পক্ষে দাঁড়াচ্ছেন। ওখানে নাকি আমি কোনো সংবাদ মাধ্যমে দেখলাম উপস্থিত ছিলেন আবু আলম শহীদ খানও। তার মানে যারা এখন এই যে টকশো পরিসরে এনসিপি, জামায়াতে ইসলামীর বাইরে, এবি পার্টি, মানে এই পরিসরটার বাইরে অপর পক্ষ হিসেবে যারা কথা বলছেন, তাদের একটা অংশ কিন্তু এ সময় যুক্ত হয়েছিলেন। এই যে তারা একত্র হওয়া ৭১-এর নাম করে এবং সেই সভায় জুলাই যোদ্ধাদের গিয়ে হামলা করা এবং পুলিশের এরপর ওই সভার বক্তাদেরকে তুলে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা ডিবি অফিসে আটকে রাখা, জানি না কয়জনকে গ্রেফতার দেখানো হবে কিনা, সেই বিষয়টি আসলে এই ইঙ্গিতটা স্পষ্ট করে যে বাংলাদেশে এখন ৭১-এর রাজনীতি করা, ৭১-এর পক্ষে দাঁড়ানো সবচেয়ে বিপজ্জনক রাজনীতিতে পরিণত হয়েছে। এখন সেই রাজনীতিকে সত্যি গোপন রাজনীতিতে পরিণত করার চেষ্টা হচ্ছে কিনা, এবং একটা প্রকাশ্য সভা, কয়জন মাত্র মানুষ সমবেত হয়েছিলেন, সাধারণ একটা সভা 50-60 জন হয়তো হবেন কিংবা তার চেয়ে কম, সেরকম একটি সভাকে গোপন সভা হিসেবে, একটা ষড়যন্ত্র সভা হিসেবে সারা বাংলাদেশের শিরোনাম করা আসলে কোন পক্ষের জন্য শেষ পর্যন্ত লাভজনক হলো, সেটাও বোধহয় আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমি কতদিন আগে বলেছিলাম না, 31 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, তারপরে সেপ্টেম্বর মাসে পাকিস্তানকে মারবে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশেও শুরু হবে। গতকালকে একটা এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে আমাদের দেশের ভেতর থেকে, দেশের ভেতরে ইঙ্গিতটা দিয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি কি বলেছেন? তিনি বলছেন দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি রাখতে বললেন রাজনাথ। রাজনাথ বলছেন, তিনি তো প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলছেন, এটা অন্য এলাকা কেউ বলছে না, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, এবং যেটা বলছেন সেটা জেনেই বলছেন, জানবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শাসনভার নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে এয়ারপোর্ট থেকে তিনি 7 সিস্টারকে তিনি একেবারে হুমকি দিয়ে দিলেন যে আমাদের যদি অস্থির করা হয় তাহলে 7 সিস্টার স্থির থাকবেন বা এই ধরনের একটা কিছু উনি বলেছিলেন। তারপরে হলো গিয়ে রাওয়া ক্লাবের 4 দিনের মধ্যে কলকাতা দখলের ওই কটা বুড়োর লং মার্চ। আমাদের মতো বয়সী মানুষের দেহে কত শক্তি থাকে সেটা আমরা নিজেরা জানি রে বাবা। তো যাই হোক, তারপর হলো পাকিস্তানের সঙ্গে দৌড়ম মহরম, পাকিস্তানের ISI সমস্ত ঘাঁটি এখানে করতে লেগে গেল, আমেরিকান সৈন্য এলো, সব কিন্তু পরপর হয়ে যাচ্ছে। তারপরে
বা পাকিস্তানের রাষ্ট্রদূত, তিনি একেবারে বিভিন্ন জায়গায় এদিক ওদিক সমস্ত ঘুরে বেড়াতে শুরু করলেন, বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা আর সমস্ত উপদেষ্টা দেখা টাকা করতে আরম্ভ করলো। তারপর একটা কেলেঙ্কারির মধ্যে পড়ে তিনি তো হাওয়া হয়ে গেলেন। তারপরে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আমেরিকায় বসে হুঙ্কার দিলেন, আমাদের যদি ওপরে আক্রমণ হয় অর্ধেক পৃথিবী নিয়ে আমরা ডুবে যাব। পাকিস্তানটা রক্ষা কর, অর্ধেক পৃথিবীর কথা বাদ দে, পাকিস্তান রক্ষা কর। তো যাই হোক, এই যে পরের পর হুমকি চলছে। তারপরে তো ওই যে গ্রেটার একটা বাংলাদেশ, তার একটা ম্যাপ জারি করেছিল মাহফুজ, এই সব কিন্তু ভারতবর্ষের নজরে আছে। এবার যখন ইশাক দার যখন বাংলাদেশে এলেন, ভারতবর্ষ দুটো লোককে একেবারে সহ্য করতে পারে না, তিনটে লোককে। এক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান, দুই হচ্ছে শাহবাজ শরীফ, আর 3 নম্বর হচ্ছে ইশাক দার, যিনি উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী। তিনি এসে যেরকম সব লম্বা চওড়া ভাষণ মারলেন এবং এত লোকের সঙ্গে সব দেখা করলেন, ভারত তখন বুঝে নিয়েছে যে এ শিশু শোধরাবার নয়, এর একেবারে লাট্টাউসই দরকারি। ফলে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এ বিষয়ে আপনারা কি বলবেন এবং এ বিষয়ে আপনারা কি ভাবছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। গতকাল লতিফ সিদ্দিকীর যে ভিডিও ফুটেজগুলো ভাইরাল হয়েছে এবং জনমনে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে, কেন একজন মুক্তিযোদ্ধাকে এমন কলার ধরে চেপে ধরা হলো। দর্শক, আর ধরেন 20 থেকে 22 বছর পরে দেশে আর কোনো মুক্তিযোদ্ধাই হবে না। গুটি কয়েক মুক্তিযোদ্ধা আছে, রিয়েল যারা মুক্তিযোদ্ধা, তাদেরকে কিন্তু একটু সম্মান করা উচিত। এ বিষয়ে আপনারা সহমত কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুত্বপূর্ণ আরও একটি নিউজ আসতেছে, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনই আলোচনা সমালোচনা সহ একসাথে পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।